ডিটেকটিভ শব্দটা শুনতে একদম ভালো নয়, আর গোয়েন্দা শব্দটা আরও খারাপ। তাই আমি নিজেই নিজের খেতাব রেখেছি সত্যান্বেষী। ব্যোমকেশ বক্সির সেই বিখ্যাত উক্তি। ভোটের আগে বঙ্গ রাজনীতিতে এখন ওই সত্যান্বেষণ নিয়েই যাবতীয় টানাপোড়েন। এবার 100 দিনের কাজেও দুর্নীতির তদন্তে পুরো দমে নেমে পড়ল ইডি। এই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন। শিক্ষা নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, চিটফান্ড ও রেশনের পর এবার 100 দিনের কাজে দুর্নীতির তদন্তেও ঝাঁপালো ইডি। 4 জেলার 6 জায়গায় 7 সকালে একই সঙ্গে রেড এজেন্সি। ভোটের মুখে দুর্নীতি ইস্যুতে চাপ আরও বাড়ল তৃণমূল সরকারের ওপর। দ্বিতীয় প্রশ্ন। ভুয়ো জব কার্ড এবং বিল তৈরি করে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। তল্লাশি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডব্লিউবিসিএস অফিসার থেকে পঞ্চায়েত আধিকারিকের বাড়িতে। তবে কি প্রশাসনের একাংশের মদতেই এই দুর্নীতি? কিন্তু ধরা পড়বে তো রাঘব বোয়ালরা। তৃতীয় প্রশ্ন। 3 বছরে রাজ্য পুলিশের কাছে দায়ের হয়েছিল 5টা এফআইআর। তার ভিত্তিতেই 100 দিনের কাজে দুর্নীতির শেকড় খুঁজতে নামল ইডি। শিক্ষা থেকে রেশন, ইডির হাতেই গ্রেফতার হয়েছেন দুজন হেভিওয়েট মন্ত্রী। এবার কোন দিকে গড়াবে জল? চতুর্থ প্রশ্ন থাকবে। শুভেন্দু দিল্লিতে গেলেন আর তারপরই ইডি অভিযান। প্রতিহিংসার অভিযোগে সরব শশী পাঁজা। ওর অবস্থা পার্থর থেকেও খারাপ হবে, পাল্টা হুমকি বিরোধী দলনেতার। এই রাজনৈতিক চাপানুতরে তদন্ত ব্যাহত হবে না তো? পঞ্চম প্রশ্ন। যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডিকে ভৎসনা বিচারপতি অমৃতা সিনহার। সোনার কেল্লায় কাঁটা বিছানো পথ পেরিয়ে পৌঁছতে হয়েছিল গোয়েন্দাদের। আমরাও আশাবাদী, হাইকোর্টে বললেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে ভৎসনার পর কি গতি বাড়বে তদন্তে? তবে শুরুতেই আজ দেখাবো এবার 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে 4 জেলায় ভোট থেকে ইডির তল্লাশি অভিযান। দেখুন। এতদিন ধরে গরু পাচার, কয়লা পাচার, স্কুলে নিয়োগ, পুর নিয়োগ এবং রেশন দুর্নীতির তদন্ত করছিল ইডি। লোকসভা ভোটের আগে এবার 100 দিনের কাজেও দুর্নীতির অভিযোগের তদন্তে ঝাঁপালো তারা। খুলল তদন্তের নতুন এক দিক। ইডির অল আউট অ্যাকশনে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। মঙ্গলবার উত্তর 24 পরগনার সল্টলেক, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ সহ 4টি জেলার 6টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যে রয়েছে 2জন ডব্লিউবিসিএস অফিসারের বাড়ি ও ফ্ল্যাট। আজকে ভোরবেলা যখন আমরা খবর পাই যে ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে বেরোবেন, কোথাও তল্লাশি অভিযান চালাবেন, আমরা আন্দাজ করেছিলাম যে হয়তো রেশন বন্টন দুর্নীতি বা শিক্ষা নিয়োগ বা পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারা তল্লাশি অভিযান চালাবেন। কিন্তু এখানে এসে যেটা আমরা দেখতে পারি যে না, একটি নতুন তদন্ত, 100 দিনের কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতির তথ্য সামনে রেখেই কিন্তু আজকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছেন খোদ মুখ্যমন্ত্রী। এরই মধ্যে অ্যাকশন মোডে ইডি। এবার তারা নতুন ফ্রন্ট খুলল। বিজেপি পাগল হয়ে গেছে, ভোট এসে গেছে, বিজেপি প্রস্তুত নয়, সংগঠন নেই, গোষ্ঠীদ্বন্দ্ব, উন্নয়ন নেই, বিজেপির প্রতি মানুষ বিরক্ত। তাই পাগল হয়ে গিয়ে সর্বশক্তিতে ইডি, সিবিআই, এনআইএ এজেন্সি পলিটিক্স করছে। 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড তৈরি এবং সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। ইডি সূত্রে দাবি 2019, 20 ও 21 সালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও হুগলির ধনেখালি থানা মিলিয়ে মোট 5টি এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতে ইসিআইআর করে তদন্তে ঝাঁপালো কেন্দ্রীয় এজেন্সি। আমাদের বিরোধীরা যদি কেন্দ্রীয় এজেন্সিকে স্কোপ না দেয়, কোনো তদন্তই তো কেন্দ্রীয় এজেন্সি সুমোটো করতে পারে না। তারা হয় এফআইআর এর উপর করছে অথবা কোর্ট ভার্ডিক্ট দিয়েছে তার উপর করছে। পশ্চিমবঙ্গে যে ইডি তদন্ত হচ্ছে, ইডি কি নিজে করছে নাকি? না প্রধানমন্ত্রী বলেছে করো, কোর্ট বলেছে করতে, কোর্টের কথা শুনতে তো বাধ্য। ইডিও বাধ্য, আমিও বাধ্য, আপনিও বাধ্য, কোর্ট যা বলবে সেটা শুনতে। এদিন সকাল 8টা নাগাদ ঝাড়গ্রামের ডব্লিউবিসিএস অফিসার ও জেলা সংখ্যালঘু দফতরের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে হানা দেন ইডি অফিসাররা। এর আধ ঘন্টার মধ্যে বহরমপুরের রথীন্দ্রদের বাড়িতে যায় কেন্দ্রীয় এজেন্সি। রথীন্দ্র দে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। সকাল 9টা নাগাদ বহরমপুরেই সঞ্চয়ন পানের ভাড়া বাড়িতে যান ইডি অফিসাররা। তিনি হুগলির ধনেখালির প্রাক্তন বিডিও, বর্তমানে মুর্শিদাবাদের জেলা শাসকের দফতরে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত, পাশাপাশি 100 দিনের প্রকল্পের জেলার নোডাল অফিসার। সকাল 9:30 নাগাদ সল্টলেকে সঞ্চয়ন পানের 2টি ফ্ল্যাটেও হানা দেয় ইডি।
এমন কোনো ক্ষেত্র নেই তৃণমূলের সরকার থাকবে আর লুট হবে না, আপনি ভাবতে পারছেন না। একটা লুঠের দোকান খুলে বসেছে তৃণমূল, সব ধরা পড়বে এবং জেলে যাবে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। বেলা 12:10 চন্দননগরে সন্দীপ সাধু খান বাড়িতে যায় ইডি। তিনি খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান ও ধনেখালীর বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন নির্মাণ সহায়ক। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে অভিযান। প্রকাশ সিনহা, সৌমিত্র রায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এক দশক ধরে চলেছে চিটফান্ড, গরু, কয়লা, নারদ, তারপরে যোগ হয়েছিল শিক্ষা নিয়োগ, পুর নিয়োগ, রেশন। আজ থেকে এ রাজ্যে ইডি তদন্ত করছে যে মামলাগুলোর, তার এই দীর্ঘ তালিকায় যোগ হলো 100 দিনের কাজ। পঞ্চায়েত আধিকারিক থেকে সরকারি আমলা, 7 সকালে 4টে জেলার 6টা জায়গায় তল্লাশি, দেখলেন আপনারা। কিন্তু প্রশ্ন হলো যে ইডি 100 দিনের কাজের এই তদন্তে ঢুকলো কি করে? কোর্টের নির্দেশে? না, কোনো কোর্ট এই বিষয়ে কোনো নির্দেশ এখনো দেয়নি। তাহলে সেই উত্তরটা নিয়ে আমি প্রথম প্রশ্নে আসব বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে। ইডি ইসিআইআর টেনেছে রাজ্য পুলিশের 5টা এফআইআর থেকে, অর্থাৎ রাজ্য পুলিশ এই 5টা এফআইআর দুর্নীতির কথা যে পুলিশ জানতো না বা দুর্নীতি হয়নি, ব্যাপারটা এমন নয়। রাজ্য পুলিশ জানতো দুর্নীতি হয়েছে এবং এই 5টা এফআইআর করা হয়েছিল, 5টাতেই খুব গুরুতর অভিযোগ ছিল। সেইখান থেকে ধারা মিলিয়ে আমি বিস্তারিত পঙ্কজদার কাছে একটু পরে আসব যে ইডি এই তদন্তে ঢুকে পড়লো। ঠিক এইখানে আমার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন যে অর্থাৎ রাজ্য পুলিশ, রাজ্য সরকার প্রত্যেকে জানতো যে দুর্নীতি হয়েছে, তার ভিত্তিতেই 5টা এফআইআর হয়েছিল। আমি যতদূর জানি যে এফআইআর হওয়া মানেই তাকে আমরা মানে অভিযোগ তার বিরুদ্ধে এসছে, সেটাতেই কোনো কিছু প্রমাণ হয় না, তার জন্য বিচার করবে। আমি বলছি আপনার এই আলোচনাতে বটম লাইন হওয়া উচিত ছিল আমার মতে, এটা আমার মতে, চুচুড়াতে একজন ক্যান্সার পেশেন্টের বাড়িতে ইডি গেল এবং তাদের বাড়িতে রেড করলো, আধ ঘন্টা তার মধ্যে থাকলো, পরে দেখা গেল সেই ভদ্রলোকের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। তো এই হলো ইডির কার্যকলাপ। আমি এখন ইডি সাকসেস রেট দিয়ে বললে আপনি বলবেন না, নিশ্চয়ই আপনি বলতেই পারেন, কিন্তু আমি বলছি যে ইডি এই আধ ঘন্টার আমি ধরে নিচ্ছি ভয়ঙ্কর ভুল করেছে, ভয়ঙ্কর অপরাধও আপনি বলতে পারেন, কিন্তু তার সঙ্গে এই যে সামগ্রিক কোটি কোটি টাকার দুর্নীতির তদন্ত, এইটার কোথায় কি করে লিংক পাচ্ছেন? কোটি কোটি অনেক কোটি বলে দিতে পারেন, তো রাজ্য পুলিশের এফআইআর এইটাই আছে। সেটা তো আমি বলতে চাইছি যে ইডি যে ভুল কাজ করে তার সাকসেস রেট খারাপ, তারা কাউকে কিছু করতে পারে না, অথচ তাকে কালি ঝুলি মাখিয়ে দেয়। যে লোকটা ক্যান্সার রোগী তার বাড়িতে ঢুকে গিয়ে রেড করলো, সেটা যদি ইডির কোনো অপরাধ না হয় সেটা আপনি বলতে পারেন। না, ইডির অপরাধের বিষয় না। আমি বলবো যে এই যে আপনি আজকে বলছেন না, সেই ভদ্রলোকের অধিকার আছে কোর্টে গিয়ে বিচার চাওয়ার, মানহানি করার, একটা বড় টাকার বিরুদ্ধে একটা বড় টাকার মানহানি তিনি চাইতে পারেন। আর আরেকটা জিনিস আমি বলছি যে ইডি বা সিবিআই তদন্ত আমরা দেখছি তো, সারদা মামলা শুরু হয়েছিল 2010, আমরা 2024 সালে আলোচনা করছি, এখনো ফাইনাল ফর্মে চার্জশিট দিতে পারেনি। নারদা মামলা 2016, আজ 2024, 8 বছর হয়ে গেছে, ট্রায়াল স্টার্ট হয়নি। তো এই মামলাগুলো যে এইভাবে ওরা করছে, এতগুলো আসামিকে ধরছে, এর কবে ফাইনাল চার্জশিট হবে, কবে চার্জ ফ্রেম হবে, কবে দীর্ঘসূত্রিতা নিয়ে বৈশ্বনাথ সম্পূর্ণ সঠিক কথা বলছেন, আমি একমত হচ্ছি, কিন্তু এই যে 5টা এফআইআর হয়েছিল তার ভিত্তিতে রাজ্য পুলিশ বা সিআইডি কত দূর এগোলো? এবার আপনি তদন্তের ব্যাপারে যারা তদন্তকারী সংস্থা তারা ইডিকে আপনি বলছেন দেরি করেছে, আর রাজ্য পুলিশে বলছেন যে, আমি বলছি যে ইডি আজ পর্যন্ত যাদের নামে কালিঝুলি মাখিয়েছে সারা ভারতবর্ষে, সঞ্জয় রাউত হতে পারে, দিল্লির উপমুখ্যমন্ত্রী আজকে জেলে আছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আজকে জেলে আছে, কিন্তু যে রাজ্যে ইডি ভালো কাজ করছে। না, যে দীর্ঘসূত্রিতা, না আমি তো আপনার সঙ্গে একমত হচ্ছি যে আপনি দীর্ঘসূত্রিতার কথা বলছেন, কিন্তু সেই দীর্ঘসূত্রিতার একই অভিযোগ, আপনারই অভিযোগ, কেন রাজ্য পুলিশ ওই 5টা এফআইআর এর তদন্ত কেন করলো না, কেন দ্রুত তদন্ত করলো না, কেন অপরাধীদের গ্রেফতার করলো না, কেন এই কোটি কোটি বা লক্ষ যাই হোক তাদের জেলের মধ্যে পাঠালো না, এই প্রশ্নটা তুলছেন না কেন? রাজ্য সরকারের তদন্তকারী সংস্থাদের এলএমএস সম্বন্ধে আমার সংশয় নেই, তারা যথেষ্ট কম্পিটেন্ট অথরিটি, কিন্তু সেন্ট্রাল এজেন্সি যাকে আপনারা গ্লোরিফাই করছেন প্রতিদিন টিভিতে 1 বছর 1.5 বছর
2021 সালে করেছেন, আমরা জিতেছি। আপনারা জেতার সঙ্গে কি সম্পর্ক? দুর্নীতির তদন্ত, চুরির তদন্ত, তার সঙ্গে তৃণমূল 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যের মতো থাকুক, কোনো অসুবিধা নেই। এটা তো একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে বারবার করে। আপনারা দেখাচ্ছেন প্রতিদিন আজ প্রান্তিক মানুষ টাকা পেল না, গরিব মানুষের টাকা রাজ্য সরকার বললো আমি আমার ফান্ড থেকে দিয়ে দেবো, রাজ্য সরকার সেটাও ধর্ণা মঞ্চ থেকে দেখিয়েছিলাম। কিন্তু আপনি যেটা ভুল করছেন সেটা হচ্ছে এইখানে গরিব মানুষের টাকাই তো চুরি হয়েছে। আপনি ভাবুন, একজন আধিকারিক তিনি তার সাইফোন করে 17 লক্ষ না কত টাকা বোনের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন। কি না, ওই গরিব মানুষগুলো গাছ পোতার কথা ছিল। আরেকজন তো আরো সরেশ, তিনি বোধহয় 19 লক্ষ টাকা গাছ পুঁতেছেন বলে দেখিয়ে দিলেন। গরিব মানুষেরা কোনো কাজ পেল না, তারপরে বললেন গাছগুলো ছাগলে খেয়েছে। আমি আসবো, কেস টু কেস আসবো, আপনি স্তম্ভিত হয়ে যাবেন। হ্যাঁ, স্টুডিও থেকে যখন বেরোবেন বলবেন যে বিরাট ব্যাপার, দেখবেন মিলিয়ে নেবেন। কিন্তু আমি আসবো তরুণ জ্যোতির কাছে। তরুণ জ্যোতি, এইখানে শশী পাঁজা আজকে একটা কথা বলেছেন সরাসরি শুভেন্দু অধিকারীকে, ইনফ্যাক্ট কার্যত শুভেন্দু অধিকারী গুরুত্ব বাড়িয়েছেন, কিন্তু অভিযোগটা মারাত্মক। শশী পাঁজা বলছেন যে শুভেন্দু দিল্লি গেলেই রেড হয় রাজ্যে। এটা হচ্ছে 1 নম্বর অভিযোগ। 2 নম্বরটা কি, যে কাদের সঙ্গে শুভেন্দু অধিকারী কালকে দেখা করেছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা ইডি এবং সেন্ট্রাল ফোর্স অবশ্যই অমিত শাহের মন্ত্রকের অন্দর। 3, যে বেরিয়ে অন ক্যামেরা শুভেন্দু অধিকারী কি বললেন? 1, টাইট দিয়ে এসেছি। 2, আগে যে অ্যাকশন হোগা আপকো দিখাই পড়েগা। আর 3, রোড ম্যাপ ঠিক হয়ে গেছে। তৃণমূল বলছে যে এর পরই রেড, অর্থাৎ শশী পাঁজারা এটাকে 2 সঙ্গে 2 যোগ করে 4 দেখাচ্ছে। সুমনদা, শশী পাঁজা কি বলছে ইররেলিভেন্ট। কেউ যদি চুরি করে তা তার মনে এইটুকু থাকবে যে আমাকে আজ নয় কাল জেলে যেতে হবে, সেই ভয় থেকে বলছে। এখনই দাদা বলছেন, দাদা একটা মাননীয় লয়ার, দেখো এফআইআর, পঙ্কজদাও বলবেন, এফআইআর মানে কোনো কমপ্লেন ফাইল হয়েছে, পুলিশ সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করে। আমরা এফআইআর কিন্তু ফাইল করতে পারি না, আমরা কমপ্লেন ফাইল করি। ওটা কগনিজেবল অফেন্স মেড আউট হয়েছে, পুলিশ কেস রেজিস্টার করেছে, এফআইআর হয়েছে, মানে পুলিশ দেখেছিল দুর্নীতি হয়েছে, তারপর পুলিশ চুপচাপ ছিল। আর একটা নয়, 5-5টা কেসে পুলিশ চুপচাপ ছিল। ঠিক যেমন রেশন কাণ্ডে বকিবিড়ের ঘটনাগুলো আমাদের মনে আছে। প্রসিডস অফ ক্রাইম সিবি মানে ইডি ডোমেন, প্রসিডস অফ ক্রাইম ইডি দেখছে। দেখো এখানে এতগুলো কথা হচ্ছে, ধর্ণা নিয়ে এক্ষুনি কথা হচ্ছিল। সত্যি তো, ধর্ণা কেন দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো যাওয়া উচিত সুপ্রিম কোর্টে, গিয়ে অরিয়ান সাইডে একটা মামলা করা উচিত, গিয়ে বলা উচিত আমরা বকেয়া টাকাটা পাচ্ছি না, আমাদের টাকাটা দাও, এই হচ্ছে আমাদের হিসাব। হ্যাঁ, কিন্তু তরুণ এখানে বলতে হবে যে একজন মানুষ ওই ন্যায্য যার পাওনা 100, তিনি এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও বলেছেন, তিনিও যদি বঞ্চিত হন এই টানা পড়ে, সেটাও দুর্ভাগ্যজনক। আমার মুখ্যমন্ত্রী, কিন্তু আমারও মুখ্যমন্ত্রী, উনি একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুক এত টাকা আমরা পেয়েছি, এত টাকা খরচা হয়েছে, এটা হিসাবটা নিয়ে সুপ্রিম কোর্টে যাক। আমি এখানে সদরূপদা আছে, উনি নিশ্চয়ই বলবে। কেরালা সরকার যখন একটা ইস্যু হচ্ছিল, কেরালা সরকার সুপ্রিম কোর্টে গেছিল, অ্যান্ড দে গট দ্য অর্ডার। সেম উইথ রাজস্থান গভর্নমেন্টও তাই হয়েছে। আমাদের রাজ্য সরকার যারা চোরদের আটকাতে, ভাইপোর বিরুদ্ধে সিবিআই আটকাতে, সরকারের দুর্নীতি আটকাতে বারবার সুপ্রিম কোর্টে ছোটে, তারা এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যাচ্ছে না। কারণ আমার প্রথম প্রশ্ন হবে। দ্বিতীয় প্রশ্ন, চুরি এটা ছোট্ট প্রমাণ, তুমি প্রমাণ দেবে, আমি ওটা দিই, আমার এফিডেভিট না, আমার কথা না। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে একটা মামলাটা এফিডেভিট ফাইল করেছিল। এফিডেভিট ফাইল করে রাজ্য সরকার স্বীকার করেছে যে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় যখন সেন্ট্রাল টিম এসেছিল, তারা 600 কোটি টাকার মিস অ্যাপ্রোপ্রিয়েশন পেয়েছিল। 600 কোটি টাকার মিস অ্যাপ্রোপ্রিয়েশন সেন্ট্রাল টিমের কি রেকমেন্ডেশন ছিল? ফার্স্ট রেকমেন্ডেশন ছিল টাকাটা ইলিগালি তোমরা ভুলভাল লোককে পেমেন্ট করেছো, ভুলভাল লোক মানে তৃণমূলের লোক, সেখান থেকে রিকভার করো। সেকেন্ড হচ্ছে এদের নামে ক্রিমিনাল কেস করো। তুমি বলো সুমনদা, আজকে 100 দিনের কাজে পঞ্চায়েতের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, ফ্যাক্ট। পঞ্চায়েত প্রধানরা হচ্ছে গভর্নমেন্ট অফ 409 অ্যাজ পার সেকশন 409 অ্যাপ্লিকেবল হতো, ওদের বিরুদ্ধে মামলা হয়নি। এই 600 কোটি টাকার মধ্যে সুমনদা অনলি 2 কোটি টাকা রিকভার হয়েছে, 598 কোটি হয়নি। কার টাকা তোমার লাস্ট শেষ করবো। একটা এক্সাম্পল দিচ্ছি আরেকটা, কল্যাণী ডেভেলপমেন্ট ব্লক, আমি মামলা করেছিলাম। কল্যাণী ডেভেলপমেন্ট ব্লকে মামলা করে তথ্য দিয়েছিলাম কোর্টের সামনে, কোর্ট ইনভেস্টিগেট করতে বলে ডিএমকে। কি দেখা গেছে, কিছু মানুষ মারা গেছে ধরো 2013 সালে, 2012 সালে, তো অদ্ভুতভাবে তারা স্বর্গ থেকে এসে 2019-20 সালে পুকুর কাটার কাজ করেছে। এই টাকাগুলো কি হলো? দুর্নীতি হয়েছে। প্রবলেমটা হলো যে বিজেপি তার কেন্দ্রীয় এজেন্সিকে তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কথার মাঝখানে এইটা যে ওরা করেছে, এটা সারা ভারতবর্ষের মানুষ জানে। যদি সঞ্জয় রাউত জেলে থাকে, যদি দিল্লির উপমুখ্যমন্ত্রীও জেলে থাকে, যদি হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়, কি করে উত্তর দিতে পারবে? সঞ্জয় রাউতকে আইকন মানছে তৃণমূল। কাকে?
আমি বলছি আপনি এই অনুষ্ঠানে এসে দুবার সঞ্জয় রাউতের কথা বললেন, তো বাইরের রাজ্যের তাকে আইকন মানছেন, আপনি জানেনই না কেস ডিটেইলস। আমি তো সে কথা বলছি না, আমি বলছি ভারতবর্ষের উদাহরণ রাখছেন একটা রাজনৈতিক দলের নাম আপনি বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে সিবিআই ইডি কে ব্যবহার করে। হেমন্ত সোরেনের কথা বললেন, 600 কোটি টাকা শর্মা তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, সেটা সবচেয়ে বড় চোর ছিল। আমি একটা নাম বলছি, 2016 সালে ইডি চার্জশিট দিয়েছিল ছগান ভুজবলের, 2023 তারিখে যেই শারদ পাওয়ারকে ছেড়ে সে যেই জয়েন করলো সিন্ডের টিমে, তাকে 2023 এখানে আমি আপনার সঙ্গে একমত। যেমন আপনার সঙ্গে একমত হব যদি আপনি অজিত পাওয়ারের নামও বলতেন। বিজেপি বারবার যাদের বলেছিল জেলের ভেতরে থাকার কথা, ডেপুটি চিফ মিনিস্টার হয়ে জলজল করছে বিজেপি সাপোর্ট। ছড়ে ছড়ে মাসুতো ভাই এর জন্য বারবার एग्जांपल দিচ্ছে। মাসুতো ভাইকে তোমরা নিয়ে নিচ্ছ ভাই, আপনাদের থেকে বড় চোর কেউ আছে ভারতবর্ষে বিজেপি থেকে? থেমে যাও, মনীষ সিসোদিয়া নিয়ে কথা বলছে, সুপ্রিম কোর্ট গেছিল তো, সুপ্রিম কোর্টের অবজারভেশন কি ছিল সিসোদিয়া নিয়ে? আরে অদ্ভুত কথা, আমরা এমন একটা রাজ্যে বাস করছি সুমনদা যেখানে ওই সাইকেল, একটু চাল, ভাতা, কাটমানি যে পিছন থেকে থাকে, যদিও এটা ফ্রিতে পাওয়া গেলেও যেতে পারে, মানুষের অধিকার যেগুলো, আর চাকরির টাকা, আমি এখান থেকে পঙ্কজদার কাছে যাব, কিন্তু তার আগে আমার পরের প্রতিবেদন যে আজকের যেটা সব থেকে দুর্ভাগ্যের যে রেডগুলো হচ্ছে, সেখানে কেউ ডেপুটি ম্যাজিস্ট্রেট, কেউ সংখ্যালঘু দফতরের আধিকারিক, পঞ্চায়েতের আধিকারিকরা তো আছেনই, এই তাবড় সরকারি আধিকারিকদের ঠিকানায় ইডি হানা। দেখুন, 100 দিনের কাজের প্রকল্পের টাকা 9/6 অভিযোগে মঙ্গলবার বাংলায় 6টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালালো ইডি। আর অভিযানের ফার্স্ট ল্যাপে ইডি স্ক্যানারে একের পর এক সরকারি অফিসার। মুর্শিদাবাদের বর্তমান ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সঞ্চয়ন পান থেকে শুরু করে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের প্রাক্তন বিডিও, ঝাড়গ্রামে সংখ্যালঘু দফতরের বর্তমান আধিকারিক শুভ্রাংশু মণ্ডল 2013-র 29 আগস্ট থেকে 2018-র 31 আগস্ট পর্যন্ত বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের বিডিও ছিলেন তিনি। এই সময় 100 দিনের কাজের প্রকল্পে বিপুল অর্থ 9/6 অভিযোগ ওঠে। এমনকি ইডি স্ক্যানারে রয়েছেন খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সন্দীপ সাধুখাও। ভুয়ো জব কার্ড, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অর্থ 9/6 মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে সরকারি আধিকারিকদের কয়েকজনের বিরুদ্ধে। ত্রিসীমানায় কোথাও দুর্নীতি আমার খুঁজে পাওয়া যাবে না, সুতরাং এ ব্যাপারে আমি অত্যন্ত কনফিডেন্ট এবং তারা এখান থেকে কোনো কিছুই সিজ করে। মুর্শিদাবাদে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে 2019-এর 6 সেপ্টেম্বর বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের তৎকালীন বিডিও বিরূপাক্ষ মিত্র বেলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করা হয় বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র দের বিরুদ্ধে। রথীন্দ্র 100 দিনের প্রকল্পের প্রায় 17,07,450 টাকা তাঁর বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন বলে অভিযোগ করা হয়। বেলডাঙ্গা থানায় 420, 406, 409 এবং 34 ধারায় দায়ের করা হয় এফআইআর। এর প্রেক্ষিতে 2021-এর 31শে জুলাই চার্জশিট জমা দেয় পুলিশ। তাতে নাম ছিল রথীন্দ্র দে, তাঁর বোন ইতি চট্টোপাধ্যায় এবং ওই পঞ্চায়েতের তৎকালীন ভিএলই ওয়াকিশুর রহমানের। 2022 সালে সেপ্টেম্বর মাসে এই বিষয়ে তদন্তের জন্য সিআইডির আর্থিক অপরাধ দমন শাখাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুলিশের পেশ করা চার্জশিট নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। এবছর 8ই মার্চের মধ্যে জেলা আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশও দেওয়া হয় সিআইডিকে। এমনকি সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তদন্তে অভিযুক্ত পঞ্চায়েত অফিসারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়, কিন্তু তাঁকে শুধু বহিষ্কার করেই দায় সারে প্রশাসন। এরপর কিছুদিন এলাকা ছাড়া থাকলেও পরে ফিরে আসেন বহিষ্কৃত পঞ্চায়েত আধিকারিক, কিন্তু টাকা উদ্ধার হয়নি। এদিন তাঁর বাড়িতে 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করছেন এই সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারাই। কুমারপুর ডাঙ্গাপুর সাহেবপাড়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নবকুমার রায় 2006 সালে অবসর নিয়েছেন তিনি, বর্তমানে পেনশনভোগী। স্বাভাবিকভাবেই 100 দিনের কাজের সঙ্গে তার দূর দূরান্তে কোনো সম্পর্কই থাকার কথা নয়, কিন্তু জেলার 2017-18 সালের 100 দিনের কাজের তালিকায় জলজল করছে তার নাম। এই নবকুমার বাবু, আপনার তো জব কার্ড নেই। না, আমার জব কার্ড নেই। অর্থ পেয়েছেন? আপনি টাকা পেয়েছেন? না, কোনো অর্থ পাইনি এবং ছেলেরাও পাইনি। এই পঞ্চায়েতেরই বাসিন্দা নিশীথ কুমার রায় 2014 সালে শেষবার 100 দিনের প্রকল্পে কাজের টাকা পেয়েছেন বলে দাবি করছেন তিনি, কিন্তু 2017-18 সালের তালিকায় রয়েছে তার নামও। 14 পর আর কিছু টাকা পয়সা পাইনি। সরকারি নথিতে দেখা যাচ্ছে আপনার নামে গাছ লাগানোর, আপনার জমিতে গাছ লাগানোর টাকা বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে। আপনি কিছুই জানেন না? না, আমি কিছু জানি না। তাহলে কোথায় গেল 100 দিনের কাজের জন্য বরাদ্দ হওয়া টাকা? আপাতত এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে ইডি। ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি ঠিক এখানেই রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজ দা, বারবার রেশন কেলেঙ্কারির কথা আসছে, রেশন দুর্নীতির কথা আসছে, কারণ কোথাও একটা এই অপরাধের ধরন বা যা অভিযোগ উঠেছে তার মোডাস অপারেন্ডি একই রকম দেখছে। কেন? যে সিআইডি রিপোর্ট 100 দিনের কাজের কমিটির কাছে জমা পড়েছিল, সেই রিপোর্ট দেখলো যে 5টা এফআইআর হয়ে আছে। ইডি দেখলো কোন কোন সেকশনে আছে, আইপিসির কিছু নির্দিষ্ট সেকশন সাধারণ মানুষের জন্য আপনি যদি বুঝিয়ে দেন, যে ইডি ইনভেস্টিগেট করতে গিয়ে দেখলো যে এফআইআর থেকে ইসিআইআর টেনে নিতে কোনো আইনি বাধা নেই। অতঃপর আজ সকালে তারা ঝাঁপিয়ে পড়লো। রাজনৈতিক টানাপোড়েন তো আছেই, কিন্তু এই রেশন দুর্নীতিতে আমরা দেখেছিলাম যে রাজ্য সরকার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ এই কলকাতা শহরে এবং নদিয়া জেলার একাধিক থানায় যে এফআইআর হয়েছিল, তদন্ত একটা জায়গার ওপর গিয়ে আর ওঠেনি, সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছিল। অথচ যখন এজেন্সির তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিক অবধি পৌঁছে গেল। আমি বলছি সেই একই জিনিস, যেহেতু মোডাস অপারেন্ডি একই রকম, এই 100 দিনের কাজে হতে পারে। প্রথমেই আপনাকে বলে রাখি যে ইকোনমিক অফেন্স উইং যারা ডিল করছে ইডি, তাদের যে ইনভেস্টিগেশনের যে অপারেশনাল অ্যাম্বিট, সিআইডির অপারেশনাল অ্যাম্বিট, সিবিআই এর অপারেশনাল অ্যাম্বিট কোয়াইট ডিফারেন্ট। আচ্ছা, এদের জুরিসডিকশন ব্যাপক ইডি, যার জন্য ইডি কোনো কেসে হাত দিলে থরথর করে পলিটিশিয়ানরা কাঁপতে থাকে যারা দুরাত্মা, কিন্তু সিআইডি সিবিআইকে এরা ভয় পায় না। এবার প্রশ্নটা হচ্ছে যে ধরুন আমি সিআইডি, আমি সিবিআই, আমি 4টে কেসে চার্জশিট দিয়ে দিলাম। চার্জশিট দিয়ে আমি কিন্তু তাদের থেকে কোনো টাকা উদ্ধার করলাম না। বেশ, এই টাকাটা সে যে ধরুন আজকে একজনের কাছে গেছে, আমি নাম বলছি না, আজকে যে 6 জায়গায় রেড হয়েছে, একজন আধিকারিকের কাছে গেছে, যার ওরা অ্যাকাউন্টে জেনে গেছে তারা 4 কোটি টাকা সরিয়ে ফেলেছে বোনের অ্যাকাউন্টে। তার মানে মানি হ্যাজ বিন লন্ডার্ড। এই যে মানিটা আমি সাইফন করলাম, এইটা কিন্তু সিআইডি সিবিআই ওরা করছে না, ওদের জুরিসডিকশনের বাইরে, অথবা ইচ্ছে থাকলেও করবে না, কিন্তু এটা ইডি করছে। ইডির কাছে যদি কেউ একটা 2 লাইনের তথ্য দিয়ে দেয় যে অমুকের কাছে শতরূপ ঘোষের কাছে 5 কোটি টাকা আছে, আপনি গেলেই পাবেন, ইডি হ্যাজ দ্য রাইট টু গো দেয়ার অ্যান্ড ইডি করতে পারে। ইডি কি যদি বলে যে আমি আপনার বাড়িতে রেড করব, শতরূপ বলতে পারবে না যে আমি তো একদম নিষ্কলঙ্ক, আপনি কেন এসছেন, ওটা পরে দে ক্যান, দে হ্যাভ দিস রাইট। এবার আমার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে আপনি রানীগঞ্জ, আসানসোলের মতো যেখানেই হাত দেবেন, যেমন ওখানে যেমন কয়লা পাওয়া যায় এক হাত খুললে, এখানে এভরিহোয়ার র্যাম্পেন্ট করাপশন হয়েছে, এবং সেই করাপশনে প্রশাসন কিচ্ছু করেনি, চরম ঢিলেমি দিয়েছে। চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে একদম লোকাল বিডিও অবধি, যেটা বাঞ্ছনীয় ছিল না। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে ইডি যে কাজগুলো করছে, তাদের যে ব্যাপক পাওয়ার দিয়ে রেখে দিয়েছে, দে আর ডুইং আই ওয়াশ, কিচ্ছু করছে না। আমি আপনাকে লিখিতভাবে দিতে পারি, আপনি আমাকে বলুন, আমি ইন রাইটিং আপনাকে দিয়ে দেবো। শাহজাহানের কেসে তারা যে ডিলে করেছে, অমার্জনীয় অপরাধ। আজকে সন্দীপ সাধুকার চুচড়া বাড়িতে যেভাবে ভুল করে সেই চলে গেছে, সেই মানে সেটা হয় না কখনো। এটা আমি অনেক আগে বলেছি, ওরা রেখি করে না, ওদের কোনো মানে আগের থেকে ভালো করে জেনে যায় না। ওখানে গিয়ে ওই ছেলেটার মানে যে সন্দীপ সাধুকার ছেলের কাছে থাপ্পড়টা খেয়ে চলে এসছে 35 মিনিট পরে। মানে ইনফ্যাক্ট পঙ্কজ দা, আপনি যেহেতু শেখ শাহজাহানের কথা বললেন, শেখ শাহজাহানের জামিন অপোজ করবে একটা রুটিন কাজ, সেখানে কোর্টে দাঁড়িয়ে ইডি আইনজীবী বলছে আমরা এখনো প্রস্তুত নই। ওইটা ছেড়ে দিন, যেদিন শেখ শাহজাহানের বাড়িতে তুমি গেলে, ঠিক, এবং তুমি জেনে গেছো যে 3 মিনিটে 28টা কল ও করেছে, সেই দিন তোমাকে তাড়া করেছে, তুমি সেই দিনই ওর বাড়িতে রেড করা উচিত ছিল। অন দ্যাট ভেরি ডে ইউ ডিড নট ডু দ্যাট। আমি আরেকটু কথা আপনাকে বলবো। এবার আমি একটা জিনিস আপনাকে না বলে পারছি না, যে ইডি কত বড় মানে ডিজাস্ট্রাস কাণ্ড ঘটাচ্ছে আপনি টের পাবেন। এটাও বলে দিচ্ছি, 15ই সেপ্টেম্বর সঞ্জয় মিশ্র, অল ইন্ডিয়া ডাইরেক্টর ইডি, রিটায়ার করার পর থেকে ইডি ছন্নছাড় অবস্থায় আছে। ইডি সেই রাডারলেস শিপ। আমি দ্রুত এখানে আমার পরের প্রতিবেদনে যাব, তার আগে সবথেকে দুর্ভাগ্যের, এখনো পর্যন্ত তদন্ত যেখানে এসেছে রেডের পর, সবথেকে দুর্ভাগ্যের কি জানেন, এই যে সরকারি আধিকারিক যে স্তরেরই হোক, যাদের নাম উঠে আসছে এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, এই অভিযোগ আসছে, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের ওপরই, বেশিরভাগ ক্ষেত্রে তাদের ওপরে ছিল দুর্নীতি যাতে না হয় সেটা দেখার দায়িত্ব। আমি বলছি দুর্ভাগ্যটা এখানে, পঞ্চায়েত ভোটের পর বিডিও এসডিওদের একাংশ তারা নিরপেক্ষভাবে কাজ করেছেন কিনা এই রাজ্যে তার অভিযোগ ওঠে। আবার এই ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে যাদের দেখার কথা যে যা চুরি যাতে না হয়, সাধারণ গরিব গুরব মানুষ যাদের 100 দিনের কাজের টাকাটা পান, তারাই দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছেন, তারাই টাকা, মোটা অঙ্কের টাকা নিজের ঘনিষ্ঠদের কাছে সাইফন করেছেন।
মারাত্মক অভিযোগ। আমি ঠিক এইখানে আমার পরের প্রতিবেদন রাখবো, যেখানে এই রেশন দুর্নীতির সঙ্গে কোথায় কোথায় মিল দেখা যাচ্ছে এই 100 দিনের কাজের দুর্নীতির। দেখুন, রেশনের পর এবার 100 দিনের কাজ। পশ্চিমবঙ্গে নতুন এক দুর্নীতির অভিযোগের তদন্তে ঝাঁপালো কেন্দ্রীয় এজেন্সি ইডি। কয়েক মাস আগে রেশন দুর্নীতির তদন্তে যেভাবে ইডি অফিসাররা জেলায় জেলায় ছড়িয়ে পড়ে তল্লাশি অভিযান চালাতেন, মঙ্গলবার 100 দিনের কাজে দুর্নীতি খুঁজতেও ঠিক সেই পথেই হাঁটল তারা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রেশন দুর্নীতির মতো এক্ষেত্রেও ইডি তদন্তে নেমেছে পুলিশের এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর করে। রেশনের মতো 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়েও বহু আগে এফআইআর করেছিল পুলিশ, তাও একটি নয়, 5টি। বেলডাঙ্গা এবং ধনেখালিতে যে অভিযোগ হয়েছে সেই মোট এফআইআর এর সংখ্যা হচ্ছে 4টি নয় 5টি, এবং সেই এফআইআর 2019 সালে, 2020 সালে এবং 2021 সালে পর্যন্ত সেই এফআইআর হয়েছে। কিন্তু তারপর কি হয়েছিল? সেই তদন্ত কি আদৌ এগিয়েছিল? যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার মাথা অবধি পৌঁছানোর চেষ্টা কি আদৌ করেছিল পুলিশ? তাহলে ইডিকে তদন্তে নামতে হলো কেন? এই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। দুর্নীতির অভিযোগ যদি কেউ করেন তাহলে সেই অভিযোগ চেপে দেওয়া হচ্ছে। যদি তৃণমূলের নেতা হয়, যদি সরকারের অফিসার হয়, একেবারে তালাচাবি দেওয়া হয়ে গেল। ফলে রাজ্য পুলিশ ধামাচাপা দিতে চায়, দুর্নীতিকে আড়াল করতে চায়। ফলে সিবিআই ইডি ছাড়া কোনো উপায় থাকছে না কোর্টের নির্দেশে। এর আগে রেশন দুর্নীতির ক্ষেত্রেও দেখা গিয়েছিল, ইডি তদন্তে নামার বহু আগে নদিয়া জেলায় 4টি এফআইআর হয়েছিল। উদ্ধার হয়েছিল হাজার হাজার কেজি আটা। বাকিবুর রহমানের নাম অব্দি উঠে এসেছিল। খোঁজ মিলেছিল তার রাইস মিলেরও। অভিযোগ, তা সত্ত্বেও বাকিবুরদের গ্রেফতারি তো দূরের কথা, তদন্তই বেশি দূরে গইনি। অথচ এরপর পুলিশের এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্তে নামে ইডি, এবং তাতেই প্রথমে বাকিবুর রহমান এবং তারপর প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন। কয়েকশো কোটি টাকার দুর্নীতির হদিশ মেলে বলে ইডি সূত্রে দাবি। এতেই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, পুলিশ তাহলে এফআইআর এর ভিত্তিতে কি করলো? তারা তদন্ত করছিল না তথ্য ধামাচাপা দিচ্ছিল? এবার রেশনের মতো 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়েও দেখা গেল পুলিশের 2-3 বছর আগের এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্তে নামলো ইডি, আর তারপরই তারা পৌঁছে গেল বড় বড় সরকারি অফিসারদের ঠিকানায়। তৃণমূল কংগ্রেস সরকার পরিচালনা যেটা করেছে তার মূল উদ্দেশ্যই ছিল লুট। মূল উদ্দেশ্য লুট থাকার কারণে প্রত্যেকটি সরকারি ডিপার্টমেন্টে, প্রত্যেকটা প্রকল্পে আজকে তৃণমূল অস্বচ্ছতার ছাপ রেখেছে, দুর্নীতিকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। ভুয়ো জব কার্ড বা এই ধরনের দুর্নীতির লিস্টগুলো দেখেন, তাতে তো সব বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে। হয়রানি করার জন্য, কলুষিত করার জন্য, নেগেটিভ প্রচার করার জন্য বিজেপির কথায় এটা রাজনৈতিক ষড়যন্ত্রে এসব কাজ করছে। টাকা দেওয়ার নাম নেই, তারা হচ্ছে কিল মারার গোসাই। তো যদি তদন্তই এখন সবে শুরু হচ্ছে, তাহলে টাকাটা বন্ধ হয়ে আছে কেন? ইডি সূত্রে দাবি, ভুয়ো জব কার্ড এবং ভুয়ো বিল তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। কিন্তু সেই টাকা কাদের পকেটে গেছে? টাকা হাতানোর সেই চক্র চালানোর নেপথ্যে কারা? সেটাই এবার খুঁজছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। 17 বিচিত্র খেলা চলছে। আমি এখানে তৃণমূলের সঙ্গে একটা জায়গায় একমত, যে বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশেও এই 100 দিনের কাজে মারাত্মক দুর্নীতি হয়েছে। রামরাজ্য উত্তরপ্রদেশ, হ্যাঁ, তাতে বাতিল হয়েছে 1,11,00,000-এরও বেশি জব কার্ড। গুজরাটে 1,43,000-এর মতো ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। আমি বলছি, দুর্নীতির অভিযোগ গুজরাট এবং উত্তরপ্রদেশে মারাত্মক হয়েছে বলে পশ্চিমবঙ্গে হবে কেন? এইটা একদিকে যেরকম প্রশ্ন। পাশাপাশি প্রধানমন্ত্রী কাল ভোট অন অ্যাকাউন্টে জবাবি ভাষণে দাঁড়িয়ে বলছেন যে অধীরবাবুকে দেখিয়ে, যে অধীরবাবু তো পশ্চিমবঙ্গ থেকে সংসদে এসছেন, তিনি দেখেছেন যে নোটের স্তূপ, সেই নোটের স্তূপ যা দেখে গোটা দেশ চমকে গেছে। অধীর চৌধুরী বলেছেন, হ্যাঁ আমরা দেখেছি। আমি বলছি যে একদিকে পশ্চিমবঙ্গ কত খারাপ, কত দুর্নীতি, পাশাপাশি দাঁড়িপাল্লায় যে অন্য রাজ্য, এর মধ্যিখানে যেটা হচ্ছে এই জাঁতা কলে কার্যত ওই 100 দিনের কাজগুলো যাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তারা পিষ্ট হচ্ছেন প্রতিদিন। সুমনদা, উত্তরপ্রদেশের গরিব মানুষ এবং পশ্চিমবাংলার গরিব মানুষ, দুই গরিব মানুষই প্রতারিত। কিন্তু মুশকিলটা হচ্ছে, উত্তরপ্রদেশের চুরি বিজেপির সিবিআই ইডি ধরবে না, এবং পশ্চিমবাংলার চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরবে না। নরেন্দ্র মোদী ঠিকই কথা বলেছেন, পশ্চিমবাংলায় আমরা পার্থ চ্যাটার্জি খাটের তলা থেকে নোটের বান্ডিলও দেখেছি, আমরা শুভেন্দু অধিকারীকেও হাত পেতে নোটের বান্ডিল দিতে দেখেছি। পশ্চিমবঙ্গের চুরি এজেন্সি ধরবে তো? এজেন্সিও ধরবে না, ওই কথায় আমি আসছি। কেননা তুমি বললে যে আজকে ইডির ইনভেস্টিগেশনের দীর্ঘ তালিকায় আর একটা যোগ হলো, একটা তদন্ত যোগ হলো। আবার এটাও ঘটনা যে এই দীর্ঘ তালিকার একটা তদন্ত আজকে পর্যন্ত
তুমি কনভিকশন তো ছেড়ে দাও, এমনকি ফাইনাল চার্জশিট পর্যন্ত হয়নি, এটাও সত্যি। আমি একটা কথা এখানে বলি, দেখো শশী পাঁজা যেটা বলছেন, হয়তো শুভেন্দু অধিকারীর ইমেজ বিল্ডিং এর দায়িত্ব পেয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারী দিল্লি গেলেই যে খালি তৃণমূল ধরা পড়ে এমন নয়। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখনও তৃণমূলের অনেক লোক চুরি করে জেলে গেছে, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়। অতএব কে দিল্লি গেল কে বম্বে গেল জানি না, তৃণমূলের নেতা মানেই চোর, এটা আমরা দেখেছি। কথাটা হচ্ছে কি, শুধু যোগ করি, সেটা হচ্ছে অন্য দুর্নীতির সঙ্গে এই দুর্নীতির তফাৎ হচ্ছে যে এই প্রকল্পটাই এসেছিল একেবারে গরিব গুরব প্রান্তিক মানুষের, একেবারে গরিব গুরব প্রান্তিক মানুষের জন্য। এখানে আমি সুমন একটা কথা বলি, এই প্রকল্প গোটা দেশ জানেন, বামপন্থীদের সমর্থনে যখন কংগ্রেস সরকার দায়িত্বে এসেছিল, প্রথম ইউপিএ সরকার শুরু করেছিলেন, পরশুদিন আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, পরশু না তার আগের দিন ধর্ণা দিতে গিয়ে বলছেন, জানেন 2003-04 সালের ইউটিলাইজেশন সার্টিফিকেট আমার কাছে চাইছে। সুমনদা, এটা চালু হয়েছিল কবে থেকে মনরেগাটা? 2006 সাল থেকে। 2006 সাল থেকে যে প্রকল্প চালু হলো, 2003 সালের তার নাকি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাওয়া হচ্ছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আই এম সরি টু সে দিস, যদি মঞ্চে দাঁড়িয়ে এরকম মিথ্যে কথা বলেন, কি তর্ক করবো, কি আলোচনা করবো বলো তো ওনাকে নিয়ে, যদি এই লেভেলের মিথ্যেবাদী হন কেউ। আমি একটা কথা বলছি, আচ্ছা ভাইপো নাকি গত মাসে নাকি 50 লাখ ইউসি নিয়ে দিল্লি গেছিল, যদিও গুনেই রাখেনি কেউ 50 লাখ আছে কিনা। 50 লাখ ইউস হচ্ছে এই মানে প্রাপকের চিঠি নিয়ে দিল্লি গেছিল। তো 50 লাখ চিঠি নিয়ে দিল্লি যাওয়া যায়, 3 লাখ ইউসি নিয়ে দিল্লি যাওয়া যায় না? যদি 3 লাখ ইউসির কাগজ নিয়ে ওনারা দিল্লি যান, তাহলে আমরা যাবো ওনার সঙ্গে, প্রধানমন্ত্রী দপ্তরের বাইরে আমরা ধর্নায় বসবো। করতে পারছেন না কেন? তো সম্বন্ধে একটা কথা বলো, এই যে বৈষ্ণবদা বলার সময় বলছেন এত এজেন্সি এসে তদন্ত হয়েছে, কি এখন দেখছিলাম কুণাল ঘোষ বলছেন তদন্ত আজ থেকে তো শুরু হলো, তাহলে কেন টাকা আটকে রাখা হয়েছে? এটা কি মিথ্যে? সম্বন্ধে আমাদের রাজ্যে 4টে জেলা, দার্জিলিং, মালদা, হুগলি এবং পূর্ব বর্ধমান, 4টে জেলাকে কয়েক কোটি টাকা 100 দিনের কাজে দুর্নীতির জন্য কয়েক কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রের সরকার, এবং একটা উচ্চবাচ্য না করে, একটা টু শব্দ না করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জরিমানাটা দিয়ে দিয়েছেন। এবার তুমি বলা, আমি জাস্ট আমার কথাটা শেষ করছি, আমার জাস্ট 20 সেকেন্ড লাগবে। যে অপরাধ মেনে নিয়ে আমি তার জন্য জরিমানা দিয়ে দিলাম, যে অপরাধের জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে দাঁড়িয়ে বলছেন যে হ্যাঁ দুর্নীতি হয়ে থাকতে পারে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যদিও ব্যবস্থাটা নেওয়ার দায়িত্ব ওনার সরকারেরই, ওরা নেবে না। এনিওয়ে, যে অপরাধের জন্য এরা জরিমানা দিয়েছে, সেই অপরাধের জন্য একটা এফআইআর করেনি। আজকে সুমনদা তুমি বলো তো এটা কেন হবে? টাকা খেলো তৃণমূলের একটা নেতা, তার কাছ থেকে টাকাটাকে রিকভার করা হবে না, তোমার ট্যাক্সের টাকা থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তুমি খালি উত্তরপ্রদেশ কেন বললে? উত্তরপ্রদেশে 19.4 লাখ জব কার্ড, ফেক জব কার্ড ডিলিট হয়েছে, ফ্যাক্ট। মধ্যপ্রদেশে 21.67 লাখ জব কার্ড হয়েছে, ফ্যাক্ট। সাথে এটাও ফ্যাক্ট, মাস্টার মাইন্ড অ্যারেস্ট হয়েছে, কিছু লোক মানে স্টেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কি হয়েছে দাদা? পশ্চিমবঙ্গে যখন বারবার যখন সেন্ট্রাল কমিটি রেকমেন্ড করলো তুমি স্টেপ নাও, এই সদরুদ্দা এক্ষুনি বললো ফাইন দিতে হয়েছে, সেন্ট্রাল কমিটির সেন্ট্রাল টিমের রিকমেন্ডেশন ছিল 600 কোটি টাকা রিকভার করো, রাজ্য সরকার করলোটা কি? কোন পঞ্চায়েত? একটু আগে আপনি বলেন ইউপিতে 1 কোটি, আমি বললাম ছিল, আর উনি বলছেন যেটা 11 লাখ। এবার আমি বলছি ইউপি গুজরাট এমপিতে যদি হয়, আমার মূল ইউপি গুজরাট এমপি, আমি তো এতক্ষণ আমি তুমি বলবো আমারটা বলতে দাও ভাই, আমারটা বলো, আমার তো টাইমে তুমি বলবো। আমাকে বলো ইউপি গুজরাট এমপিতে সেন্ট্রাল এজেন্সি এই ভুয়ো জব কার্ডের ব্যাপারে কথা ব্যাপার তো এইভাবে বাছাই করা সিলেক্টিভ ইনভেস্টিগেশন হতে পারে না। সেন্ট্রাল এজেন্সি চিৎকার করে আটকাচ্ছে। এক সেকেন্ড তরুণ দাদা, উত্তরটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে ও বলার যুক্তিটা তরুণ যদি এই জন্য পাচ্ছে যে ওখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে যে 5টা এফআইআর এর ভিত্তিতে আজকে ইডি ঢুকলো, সেই 5টা কবে কাজ জানেন? 2019, 2020, 2021। আমরা বসে আছি 2024-এ, অর্থাৎ সাম্প্রতিকটাও 3 বছরের পুরনো। আপনার পুলিশ কি করছিল? আজকে যদি পুলিশ অ্যাকশন নিত বৈশ্বনাথ দা, আপনাকে এখানে স্টুডিওতে বসে এই প্রশ্ন তুলতে হতো না যে ইডি কেন এসেছে। জলের মতো পরিষ্কার। ইকোনমিক অফেন্সে পুলিশ ব্যবস্থা নেবার যে কতগুলো পদ্ধতি আছে, নিশ্চিতভাবে সেই পদ্ধতিগুলোকে পালন করে করতে হবে। আমার আপনি তো আমার কথাটা ঘুরিয়ে দিলেন, পদ্ধতি আপনি তো আমার কথাটা আমি প্রশ্ন করলাম এমএলএ তাপস 5 বছর পুলিশ কি করলো এই প্রশ্ন, যে বিজেপি শাসিত রাজ্যে কেন সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করছে না? আপনি এটা উত্তর দিতে পারলেন না, এটা আমার উত্তর দিন। মানে আমি বলছি বিস্ময়কর। যারা আমাদের আলোচনা শুনছেন তারা পরিষ্কার বুঝতে পারছেন যে উত্তরপ্রদেশের অছিলায় তো বৈশাদা উত্তরপ্রদেশ নিয়ে যা বলছে সব
সত্যি কথা হলো আরে সিপিএম এর কাছ থেকে এত বেশি কিছু আশা করি না, কারণ বিজেপি কে বলছো না, কিন্তু আপনাকে বলতেই হবে, মানুষ শাসক বিরোধী সবার কাছেই মানুষের প্রচুর আশা আছে। আমি তো কোনোদিন বিজেপি সাপোর্টে কাউন্সিলর হইনি দাদা, ছেড়ে দিন কথাগুলো, এখন পুরোনো কথা বললে অনেক কথা চলে আসবে। আমি একটা কথা বলছি, এখানে ঘটনাটা হচ্ছে সুমন দা, এটা কি আমাদের রাজ্যে একটা খেলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিনেমা আটকে দেবেন, তার জন্য 20 লাখ টাকা আমাদের ট্যাক্সের টাকা থেকে যাবে সেই প্রডিউসারের কাছে ভবিষ্যতের ভূতের ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় জাজের নামে উল্টোপাল্টা মন্তব্য করবেন, 5 লাখ টাকা জরিমানা ওর হয়ে তুমি আমি দেবো আমাদের ট্যাক্সের টাকা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা চুরি করবে, সেই টাকা দলের লোকের চোরগুলোই ভোগ করবে, তার জরিমানা কেন্দ্র সরকারকে তোমার আমার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হবে। এইটা কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে? আমি পরের প্রতিবেদনে যাব, কিন্তু তার আগে আমি বৈশানন্দার সঙ্গে সম্পূর্ণ একমত, সঠিকভাবেই তো করেছেন যে 3 বছর 5 বছর কেন এজেন্সি তার ফাইনাল চার্জশিট দিতে পারে না, কেন শুধুমাত্র একটার পর একটা তদন্ত দীর্ঘায়িত হয় 10 বছর। কিন্তু পাশাপাশি এর জবাবও তো দিতে হবে যে এফআইআর গুলো নিয়ে 3 থেকে 5 বছর আগে প্রত্যেকটা এফআইআর নিয়ে রাজ্য পুলিশ বসে থাকলো কেন? আজকে রাজ্য পুলিশ যদি অ্যাক্ট করতে পারতো, তাহলে কোর্টে অন্তত ওনারা গিয়ে এটুকু বলতে পারতেন যে আমরা অ্যাক্ট করেছি, ইডি ঢুকলো কি করে? অথচ সেই বলার জায়গাটা ক্রমশ ভোঁতা থেকে আরও ভোঁতা হয়ে যাচ্ছে কেন? পরিষ্কার প্রশ্ন রইল আমাদের। এখান থেকে পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন খানিকক্ষণ আগে শতরূপ শুরুই করলো ডক্টর শশী পাঁজার বক্তব্য দিয়ে। তিনি কি বলেছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীর কি জবাব, তারপরে শশী পাঁজা কি বলছেন, পর দেখাবো। দেখুন, আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত ঘোষ, রথিন ঘোষ, ফিরাজ হাকিমের থেকেও খারাপ হয়ে যাবে। আমার তো কারোরই রিপোর্ট কার্ডের অপেক্ষাই নেই। এবার প্রকাশ্যে শিল্পমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ টেনে শশী পাঁজাকে হুমকি দিলেন বিরোধী দলনেতা। এই নিয়েই নতুন করে সরগরম বঙ্গ রাজনীতি। 100 দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। এরই মধ্যে সোমবার দিল্লিতে গিয়ে অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আর তারপরই মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হলো ইডির তল্লাশি। এবার 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর ঝাঁপালো ইডি। जो डिस्कशन हुआ, जो रोड मैप हुआ, उसका एक्शन एंड रिएक्शन आपको देखना पड़ेगा। इससे डिफरेंट नहीं बता रहा हूँ। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছি। সোমবার শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারির পরই মঙ্গলবার রাজ্য জুড়ে ইডি তদন্তে ঝাঁপানোয় 2-2-4 চেষ্টা করছে তৃণমূল। শুধু ক্রোনোলজিটা দেখুন, এটা বারংবার হচ্ছে। গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে তিনি দেখা করেছেন গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরে দেখা করেছেন, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন। তখন তিনি বললেন বলবো না, বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে। তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তারা নির্দেশ দেন, এটা রাজনৈতিক নির্দেশ। আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি। শশী পাঁজার দপ্তরি দুর্নীতিতে যুক্ত, দয়া করে বেশি ঘাঁটাবেন না। আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত ঘোষ, রথিন ঘোষ, ফিরাজ হাকিমের থেকেও খারাপ হয়ে যাবে। এর কোনো নিয়ে পত্রিকাও নেই। আমরা ব্যক্তি আক্রমণ করি না, আমি তো করি না। দুর্নীতির তদন্ত, তাগিরে হুমকি হুঁশিয়ারি, মোটের ওপর এর মধ্যেই আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরদৌস, নিঃসন্দেহে যে কোনো মানুষ চাইবেন যে যারা এই মারাত্মক দুর্নীতির সঙ্গে যুক্ত, তার সঙ্গে প্রান্তিক মানুষের একেবারে বেঁচে থাকা যুক্ত, তারা শাস্তি পায়। মুদ্রার আরেকটা দিক হচ্ছে যে এই 100 দিনের কাজ যারা করছেন, তাদের ন্যায্য পাওনা, অনেক সময় তারা সেই পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তুমি কোর্টের মানুষ, কোর্টের কথা দিয়ে আসি। 18ই জানুয়ারি সেখানে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে যে মামলাটা হয়, সিবিআই জানায় যে পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় বিপুল দুর্নীতির এই 100 দিনের কাজ সংক্রান্ত সন্ধান পাওয়া গেছে। 4 সদস্যের কমিটি মাননীয় প্রধান বিচারপতির আদেশে কলকাতা হাইকোর্ট তৈরি করে দেয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রতিনিধি, তার সঙ্গে সিএজি এবং এজির প্রতিনিধিরা। মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছিলেন যে 100 দিনের টাকা না পেয়ে 327 জন আমায় পোস্টকার্ড পাঠিয়ে তাদের অভিযোগ জানিয়েছেন। দুর্নীতির তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কি হবে? আমি মারাত্মক জায়গা থেকে শুরু করছি যে এই রাজনীতির জাঁতাকলে আসলে সেই মানুষগুলো দিনের পর দিন যারা বঞ্চিত হচ্ছে, তাদের বঞ্চনার ইতিহাসটা বাড়ার সম্ভাবনা নেই তো? বাড়ার সম্ভাবনা তো তৈরি করেছেন যার উপর এই দায়িত্ব ন্যস্ত আছে তিনি নিজেই। দেখুন, যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তৃণমূল কংগ্রেস সহ এই রাজ্যের সরকার যা যা কথা বলছে সমস্ত কথাগুলো সত্য, কেন্দ্র বঞ্চনা করছে এই রাজ্যের সরকারকে, তার কারণ তাদের মধ্যে রাজনৈতিক প্রভেদ রয়েছে। আমাদের সংবিধানে নির্দিষ্ট প্রভিশন আছে, রাজ্য সরকার গিয়ে
সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন অরিজিনাল জুরিসডিকশনে, দিয়ে বলতে পারেন দেখুন আমার এই এত টাকা বকেয়া রয়েছে, কেন্দ্র আমাকে বঞ্চনা করছে। এটা স্ট্যাটুটারি প্রভিশন। এই যে এনরেগাতে 2005-এর অ্যাক্ট, এই দেশের মানুষ যারা স্কিল লেবার তাদের এমপ্লয়মেন্ট গ্যারান্টি করবে, তাদের ওয়েজ দেবে, এটা কিন্তু স্ট্যাটুটারি প্রভিশন। আমি স্ট্যাটুটারি প্রভিশনকে ইনভোক করে আমি তাদের কাজ করিয়েছি, দেখো আমি শ্রমের মূল্য দিতে পারিনি। রাজ্য সরকারের যিনি প্রশাসনিক প্রধান, তিনি সেই তার সাংবিধানিক দায়িত্ব পালন না করে তিনি কি করছেন, এই ইস্যুটাকে রাজনীতিকরণ করছেন। ফলে এই সাধারণ মানুষের যে বঞ্চনার ইতিহাস সেটা সুদীর্ঘ হচ্ছে। ফলে সাধারণ মানুষের স্ট্যাটুটারি প্রভিশন ইনভোক করে যে রাজ্য সরকার তাদের যে দাবি দেওয়া আদায় করে আনা, সেদিকে কিন্তু একেবারেই দৃষ্টিপাত করছে না। আমরা উল্টে কি দেখছি? আমরা উল্টে দেখছি যখন এই রাজ্যে, শুধু এই রাজ্যে যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে তা তো নয়, এর আগে রেশন দুর্নীতি, তার আগে চাকরি চুরি, এবং সে একটার পর একটা তদন্তের নির্দেশ আদালত দিয়েছে। উল্টে আমরা দেখছি সেই রাজ্য সরকার যখন আদালত দুর্নীতি তদন্ত করতে দায়িত্ব দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে, রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যেতে পারছেন সেই তদন্ত আটকাতে, কিন্তু রাজ্য সরকার ওই সাধারণ গরিব মানুষের টাকা আদায় করতে সুপ্রিম কোর্টে যেতে পারছেন না বা যাচ্ছেন না। এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে এই মাসের 21 তারিখ রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন যে তারা টাকা নিজের রাজ্যের ফান্ড থেকেই দিয়ে দেবেন, রাজ্যের ফান্ড থেকে ওই টাকাটি দিয়ে দেবেন। তো কেন্দ্রীয় বঞ্চনা তাহলে কথা বলছেন কেন? তাহলে কেন্দ্রীয় বঞ্চনা ছিল না, রাজ্য সরকার নিজের টাকা দিচ্ছে, ম্যাচিং গ্রান্ট দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাহলে আপনি মনে করেন যদি কেন্দ্রীয় বঞ্চনা থেকে থাকে তাহলে সেই কেন্দ্রীয় আদায় করতে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না? কেন্দ্রীয় সরকার ম্যাচিং গ্রান্ট দিচ্ছে না, আপনি বাঙালি হিসাবে বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে। বাংলার মানুষের টাকা মারবে আর আপনি বিজেপি গলা ফাটাচ্ছেন, বাংলার মানুষের টাকা মারবে আর আপনি গলা ফাটাচ্ছেন বিজেপি নয়। আপনার লজ্জা করা উচিত। বাংলা কেন্দ্রীয় সরকার ম্যাচিং গ্রান্ট কেন্দ্রীয় সরকার টাকা চুরি করে বিজেপির গভর্নমেন্ট দেবে নাকি? বিজেপি টাকা দেবে না কেন? চুরি করে তার গলাবাজি করে আপনি 25 লক্ষ টাকা। আমি বলছি সবাই বিতর্কে থাকুন, যুক্তিতে থাকুন, কেউ কারুর না এক সেকেন্ড, বেশ কেউ কারুর পিতৃদেবকে টানবেন না। অনেক ছোট ছেলেরা এই অনুষ্ঠান দেখেন, তাদের ওপর খুব প্রভাব পড়বে। হ্যাঁ হলো থামলাম, ফিরদৌস থামো, বসে থামো। বৈশাখাতে এক্ষুনি বললেন টাকাটা কি বিজেপির বাপের টাকা? না, বিজেপির বাপের টাকা না, তৃণমূলের বাপের টাকা না, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সঙ্গে সঙ্গে বললাম যে কারুর পিতৃপুরুষকেই টানবেন না। চুরির প্রমাণ পাওয়া গেছে, তৃণমূল নেতাদের পকেটে টাকা গেছে, আর এরা বঞ্চনার কথা বলছে। আবার সেম ছোট্ট লজিক, এত কোটি কোটি টাকা খরচা করে ধর্নার নাটক করার কোনো দরকার নেই। এতে আমি তিনজনকেই থামালাম, তিনজনকেই আবার বলছি আলোচনাটা যুক্তিতে থাক, আলোচনাটা উত্তর পুরুষে থাক, পিতৃপুরুষকে নিয়ে টানাটানির দরকার নেই। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, এক হচ্ছে যে এই প্রকল্পটার সূত্রটা কি, যে গরিব মানুষকে কাজ পাইয়ে দেয়া। দুর্ভাগ্য এইটাকে একটু আগে বলছেন না, লজ্জা নেই, লজ্জা এটারই, সবারই লজ্জা যে সেইটা আসলে মানুষকে লুট করার অভিযোগ উঠছে। এবং সব থেকে ট্র্যাজিক যেটা, সেটা হচ্ছে পুকুর চুরি হোক বা নদী চুরি হোক নাকি ডোবা চুরি হোক আমরা জানি না, কিন্তু এ রাজ্যে যে এফআইআরগুলোর মধ্যে এফআইআরগুলো আছে বলে ইডি আজকে এই তদন্তে আসার সুযোগ পেল, সেই এফআইআরগুলো আবার বলছি 2019, 2020 এবং 2021 সালের। আমরা এই অনুষ্ঠান করছি 2024 সালের ফেব্রুয়ারি মাসে বসে, অর্থাৎ 3 থেকে 5 বছরের পুরনো। 3 থেকে 5 বছর তদন্ত কত দূরে গিয়েছে? নাকি দুর্ভাগ্য এটাই যে আবার আজ থেকে 5 বছর বা 10 বছর পরে কোনো একটা অনুষ্ঠান করতে হবে যে 100 দিনের কাজের দুর্নীতিতে এজেন্সি কি করেছে। একেবারে প্রথমে পুলিশ কেন ব্যবস্থা নিতে পারলো না এতগুলো এফআইআর হওয়া সত্ত্বেও, এটা আপনি বুঝতে গেলে কিন্তু রাজনৈতিক চরিত্রটা পশ্চিমবাংলায় বুঝতে হবে। আপনি পলিটিক্যাল ক্যারেক্টারটা যদি রেজিমে না বোঝেন তাহলে কিন্তু হবে না। একদম পরিষ্কার আমলা, পুলিশ এবং শাসক দলের মধ্যে যে নেক্সচারটা আছে, এই নেক্সচারটা প্রতি মুহূর্তে আমরা ধরা পড়ে যেটা, সেটাই কিন্তু মূল কারণ।
মানে আমি আপনাকে বলছি যে কেন বিডিওদের বিরুদ্ধে অভিযোগ আদালতে উঠেছিল পঞ্চায়েত নির্বাচনে জাল শংসাপত্র দেওয়ার, কেন বিডিওদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ভোটের গণনার দিন ভোট লুট করার, কেন অভিযোগ উঠেছিল, কেন তৃণমূল কংগ্রেসের জন্য ব্যাপরোয়া হয় পুলিশ, কেন বিরোধীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। এরপরে এই আধিকারিকরা কার্যত একটা লাইসেন্স পাচ্ছে তারা যে যে কোনোভাবে লুট করা যায়। মানে এই লুটটা আমরা কেবলমাত্র তৃণমূলের নেতাদের নাম ধরে বলি সুমনদা, কিন্তু আমি আজকে খুশি যে অন্ততপক্ষে আধিকারিকদের একটা বার্তা দেওয়া গেছে যে ভাই তোমরা চুরি করেছো, তোমাদের বিরুদ্ধে ইডিআই সিবিআই কি হবে পরের ব্যাপার, অন্তত তোমার বাড়ি পর্যন্ত গেছে, লজ্জা হওয়ার তোমাদের কথা। তোমরা একদম WBCS অফিসার হয়ে তোমাদের বাড়িতে ইডি সিবিআই যাচ্ছে, কেন যাচ্ছে? লজ্জা হওয়ার কথা তোমাদের। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের বিপুল টাকা আরেকজনকে তোমরা দিচ্ছ, একজন 24 ঘন্টার আধিকারিক হিসেবে পারো কিনা তোমরা সেটা করতে? তোমরা লজ্জা আমাদের মানে IAS IPS এর অফিসার হিসাবে। কিন্তু এই নেক্সাসটা কিন্তু আমি বলছি মানে একটা রেজিমকে ডিফাইন করে। কেন আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় কি চাই, আমি ফার্স্ট হব, 100 দিনের কাজে শ্রম দিবস বাড়াতে হবে বলে মানে একদম নির্দিষ্ট করে জেলা বলছি, নদিয়ার থেকে শুরু করে মুর্শিদাবাদে যে দুর্নীতিগুলো ধরা পড়ছে সেটা হলো যে ফার্স্ট হতে হবে। শ্রম দিবস বাড়ানোর নাম করে বাধ্য হয়ে আধিকারিকরা নামে বেনামে সমস্ত মানে ম্যান্ডেট তৈরি করেছে, টাকা ট্রান্সফার করেছে, এবং সেটার এর সাথে সাথে রাজনৈতিক দর্শনের সম্পর্ক আছে যে ভাই আমি যেহেতু চাকরি দিতে পারছি না, তোরা কিছু করে খা। এই যে তোরা করে খা, তোরা আমার সাথে থাক, তোরা আমার নির্বাচনের প্রচারে থাক, এই নাম করে কিন্তু করে খেলো কে? করে খেলো একজন সরকারি আধিকারিক বোনের অ্যাকাউন্টে টাকা সাইকেল করেছে। এই যে সরকারি আধিকারিক, পুলিশ এবং শাসক দলের নেক্সাস, তার মানে শাসক দলের একটা শাসক দলের একটা সমস্ত দোষী শাসক দলের একটা বেকুনি প্রমাণ করা শাসক দলের একটা বিরাট সংকট। সবাই একসঙ্গে না, শাসক দলের, আমি আবারও বলছি, শাসক দলের এবং পুলিশ প্রশাসনের সাথে একটা বড় যদি নেক্সাস না থাকে এই ধরনের কেলেঙ্কারি হতে পারে না। দিনের পর দিন হয়েছে, একটা ব্যাপরা অবস্থা ছিল 18, 19, 20-তে। আমার দুটো প্রশ্ন আপনি আমায় বলুন। এবার নেক্সট ইমিডিয়েট প্রশ্ন হচ্ছে যে এটা লাভ কার? আমি মনে করি এই ইডি সিবিআই তদন্তের পরেও তৃণমূলের লাভ। কেন লাভ? 2021-এর বিধানসভা নির্বাচনের সময় যখন পুলিশ মানে কয়লা এবং গরু পাচারের সাথে যুক্ত পুলিশ প্রশাসনের একটা বড় অংশকে দিল্লিতে নিয়ে যাচ্ছিল, প্রায় 100 জন মানে ওসিকে আইডেন্টিফাই করেছিল। আমি বলেছিলাম যে এটার কিন্তু লাভটা তৃণমূল পাবে। কারণটা হলো যে চোরে চোরে মাস্টার তো ভাই বলে না, যে নেক্সট চার্জটা আপনি এখন দেখছেন এরা আরো ব্যাপরা হবে, যে কোনো ভাবে তৃণমূলকে রাখতে হবে, যে কোনো ভাবে তৃণমূলকে জেতাতে হবে। এবং এই প্রশাসনের যারা আমরা আছি, যার এই আমরা এতটাই দুর্নীতির মধ্যে যুক্ত আছে শাসক দলকে সঙ্গে নিয়ে, ফলে যে কোনো মূল্যে ওরা মনে করে আমরাই শাসক দল। বেশ, আমি দেবনারায়ণ সরকারের কাছে যাব, কিন্তু তার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে দেবনারায়ণ দা একটা মানতে হবে, বিচিত্র সব কেস স্টাডি এবং রাজ্য সরকারের এফআইআর গুলো আপনি যদি স্টাডি করেন অদ্ভুত গল্প উঠে আসছে যে যাদের অ্যাকাউন্টে যাওয়ার কথা তারা তো বঞ্চিত হলেনই, আর সরকারি আধিকারিক তাদের ভেতরে একাধিক উচ্চপদস্থ সরকারি আমলা আছেন, তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ভাবুন, একটা বৃক্ষরোপণ প্রকল্প, সবুজায়ন হবে, বিরাট প্রকল্প, অত্যন্ত পজিটিভ কাজ, সেখানে আমলার বোনের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাচ্ছে। ফলস জব কার্ড তো আমি বাদ দিলাম, পুকুর কাটা হয়েছে, সেই পুকুরের কোনো ভৌগোলিক অবস্থানই নেই, অর্থাৎ যে ভৌগোলিক অবস্থানে পুকুর দেখানো হচ্ছে সেখানে শুষ্ক রুক্ষ জমি পড়ে আছে, পুকুর কাটার কোনোদিন চেষ্টাই করা হয়নি। ফেক বিল, 13 লক্ষ টাকা গাছ পোতা হয়েছে বলা হচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে গাছ নেই, সিনিয়র আধিকারিক তিনি বলছেন ছাগলে খেয়ে গেছে 13 লক্ষ টাকার গাছ। আমি বলছি এই ধরনের, হ্যাঁ আপাত হাস্যকর, কিন্তু বঞ্চিত করা হলো। আবার সেই কথা যে প্রান্তিক মানুষগুলো যারা এই 100 দিনের প্রকল্পটার দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র নিজেদের গাসচ্ছাদনের জন্য। সুমনবাবু, এই সরকার স্বীকারও করেছে একটা অংশ দুর্নীতি হয়েছে, এই সরকার স্বীকারও করেছে 100 দিনের প্রকল্পে। আমার বক্তব্য হচ্ছে একটা, আমি বলছি দাদা স্বীকার করলো, কিন্তু এই 5 বছরের এফআইআর গুলোর তদন্ত হলো। আমি তার সঙ্গে আমার হ্যাঁ অন্যায় করেছে, কিন্তু আমি তার সঙ্গে আমার কতগুলো রিপ্রেজেন্টেশন আছে। দি হোল ইজ গ্রেটার দ্যান দ্য সাম অফ ইটস পার্টস। এরিস্টটল বলেছিল বৃহত্তর বড়টা অনেকটা কিছুটা একসঙ্গের থেকে অনেক বেশি। সেটা কি? আজকে যে কথা বলেন, রবীন্দ্রনাথের কথা বলি, সত্য কোন পথে ঢুকছি, তার মানে কি দ্বার বন্ধ করে দে সত্যটারে রুকি, দ্বার বন্ধ করে ভ্রমটারে রুকু, সত্য বলে আমি তবে কথা দিয়ে ঢুকি, কোনটা? হ্যাঁ, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুকি, সত্য বলে আমি তবে কোন পথে ঢুকি। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, না আমার দি হিন্দু বিজনেস লাইন 2023-22
22 সালের 23শে জুন লিখছে 4.5 কোটি রেশন কার্ড বাতিল করেছে উত্তরপ্রদেশে শুধুমাত্র 1,74,00,000 লোক। এবং তারপরে বলছে ইন্ডিয়া টুডে 2018 27 আগস্ট করাপশনে পিডিএস ডিস্ট্রিবিউশনে রেশনে দারুণ করাপশন হয়েছে এবং বলছে স্টেট গভর্নমেন্ট ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার অ্যান্ড এফআইআর আর অলসো বিং রেজিস্টার্ড অ্যাগেন্স্ট দ্য ফ্রডুলেন্ট। কিন্তু কেন, কিন্তু একটা কেস তখনও পর্যন্ত কোনো আইএএস আইপিএস ধরা পড়েনি। সেই তথ্যগুলো আমি পড়লাম এত সময় ধরে। প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই অন্যায় করেছে এই সরকার, কিন্তু অন্য রাজ্যগুলোতে যে বিরাট অন্যায় হয়েছে সেই জায়গাটাকে বাদ দিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমি চাচ্ছি সমস্ত রাজ্য। দাদা আপনি এত কোটেশন পড়লেন, বঙ্কিমচন্দ্রের কোটেশনটা ভুলে গেলেন, তুমি অধম বইলে আমি উত্তম না বলবো কেন? কিন্তু শুধু ওইটা বললে তো হবে না, সমস্ত রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য চুরি করেছে বলে পশ্চিমবঙ্গ করবে না। না, এর প্রশ্নটা কি জানেন, মানে when we take false decision, when we make আমি উনি ওনার যে বক্তব্য উনি যথেষ্ট বোঝাতে পেরেছেন। সুমন দা এতগুলো বিশ্বনাথের কথা শুনছিলাম যে করে খাওয়া ফ্যাক্ট, তো করে খাওয়ার জায়গা করে দিয়েছে। লুট করে তৃণমূল নেতাদের করে খাওয়ার জায়গা করে দিয়েছে। চাকরি দিতে পারছি না, আমার রাজ্য 100 দিনের কাজে প্রথম, মানে আমার রাজ্য খালি শ্রমিকই হবে, শিক্ষিত বেকারদের ভরসা হচ্ছে 100 দিনের কাজ। চুরি হচ্ছে, চোখ বন্ধ করে রাখো, শ্রম দিবস দেখাতে হবে, প্রথম হতে হবে, তার যে পারপাস যাই হোক চুরি। দেবনানন্দ বললেন ওই রাজ্য হয়েছে এই রাজ্য, আমি তো বললাম পশ্চিমবঙ্গ সেরা, আমরা 1 নম্বর, অন্য রাজ্যগুলো খারাপ হলে এই রাজ্য খারাপ হতে হবে। আচ্ছা অন্য রাজ্যে তো ব্যবস্থা হয়, এই রাজ্যের ব্যবস্থাটা কেন হয় না? পুলিশের কাছে কমপ্লেনগুলো থাকে কেন? কিন্তু তোমাদের খারাপ মডেলটা এই রাজ্য মডেল হিসেবে ব্যবহার করছে। আরে আমাকে একটু বলতে দাও, when you make না আপনি কোটেশন ছিলেন তো আজকে, ওনাকে নিয়ে মস্করা করা কি ঠিক হচ্ছে? আমরা যদি when we make selfish decision we destroy those left in the wake of disaster. When we make false decision we destroy those left in the wake of disaster. আমরা যখন স্বার্থপর সিদ্ধান্ত নিই, আমরা কি করি, বিপর্যয়ের অজুহাত দিয়ে যারা অবশিষ্ট তাদের ধ্বংস করে। আচ্ছা আমি একটু অজুহাত দিয়ে যারা অবশিষ্ট, আমার অভিযোগ হচ্ছে যখন চোর এবং এই প্রান্তিক মানুষগুলোকে যারা লুট করেছেন তাদের না ধরাটা হচ্ছে সব থেকে বড় বিপর্যয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বলছি দেবনারায়ণবাবু যেটা বললেন এবং এটা ওনার বলার অপেক্ষা রাখে না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, অ্যাডভোকেট জেনারেল আদালতে স্বীকার করেছেন যে দুর্নীতি হয়েছে। কিন্তু একজন দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে সুমন আমি যদি বলছি, যদি আজকে ওনারা ব্যবস্থা নিতেন বা টাকা আটকে রাখার বিরুদ্ধে যে লড়াইটা করছেন সেই লড়াইয়ের পাশাপাশি দুর্নীতিগ্রস্তদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়াও যদি চলতো, তৃণমূল কিন্তু একটা অত্যন্ত সঠিক অবস্থান থেকে বলতে পারছেন যা দুর্নীতি হয়েছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, ইন দ্য মিন টাইম যার টাকাটা আটকে আছে তার টাকাটা যেন পেয়ে যাওয়া যায়। আজকে যে কথাটা বৈশানব দ্বারা এই স্টুডিওয়ে বসে বারবার করে বলছেন, আদালত ওই কথাটা বলেছেন, বলছি যে অন্য রাজ্যে কোনটা হয়েছে বিরতির সময় হয়ে গেছে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নেব। কৃষ্ণচন্দ্র ভর তিনি লিখছেন পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেই ইডিকে সক্রিয় হতে হলো। সজল মজুমদার লিখছেন যে গরিব মানুষকে বঞ্চিত করে ভুয়ো জব কার্ডের টাকা কারা আত্মসাৎ করেছে সেটা জানা দরকার। বিক্রম দত্ত লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা এবং টাকা মেটানোর ঘোষণার সঙ্গে ইডির অভিযানের সম্পর্ক নেই তো। কৃষাণু মুখোপাধ্যায় লিখছেন ইডির হাতে যেভাবে মামলার পাহাড় জমছে তাতে দ্রুত তদন্ত শেষ হওয়ার সংশয় রয়েছে। স্বাগত সাহা লিখছেন অনেক রেড হলো, এবার রেজাল্ট দেখতে চাই। নিঃসন্দেহে সাধারণ মানুষের মনের কথাটা বলেছেন। ছোট্ট একটা বিরতি, আবার এই অনুষ্ঠানে ফেরত আসছি, অন্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সঙ্গে থাকবেন।